মহিলাদেরকে নিয়ে আমরা কখনো পিছপা হব না। আমরা কোনো আন্দোলনে আমরা পিছপা হই নাই। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে এই মাস স্বাধীনতার মাস, তাই আমি জাতীয় চার নেতাকে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আমি বলবো, আসুন অতীতের নেতারা গড়ে দিয়ে গেছেন, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এমন নেতৃত্ব গড়ে দিয়ে যান যে নেতৃত্ব বঙ্গবন্ধুর মতো আদর্শের এবং শক্তিশালী একটা সংগঠন গড়ে উঠবে। আর আমার দিনের তো সবসময় মানে শক্তিশালী ভূমিকা দেখিয়েছে, সাহসের ভূমিকা দেখিয়েছে। আমরা আগামীতেও জননেত্রীর হাতকে শক্তিশালী করব এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব, এই প্রত্যয় ব্যক্ত করে এবং পরিবর্তন হয়ে গিয়েছে সেটা চেঞ্জ করার জন্য আমি অনুরোধ করছি। আজ ঐতিহাসিক 7 মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, যে কাব্য রচনা করেছিলেন, যে কাব্য পাঠ করেছিলেন, বাঙালি জাতিকে যে ভাষণের আমি বিশ্বাস করি তাদের রাজনৈতিক যোগ্যতা দিয়েই তারা তাদের এই সিলেট জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত হয়েছেন। আমি সিলেট জেলা শ্রমিক লীগের পক্ষ থেকে এই নবগঠিত কমিটিকে সর্বপ্রথমে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত সুধীবৃন্দ, 7 মার্চের ভাষণ শুধু ভাষণ নয়। আমি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনুরোধ করব, 7 মার্চের ভাষণের আগের ইতিহাস, বাঙালি জাতিকে উজ্জীবিত করার ইতিহাস, 7 মার্চের ভাষণের ইতিহাসের পূর্বের ইতিহাস, বাঙালি জাতিকে কিভাবে একটি সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যেতে হয় সেই কথাগুলো জাতির জনক বঙ্গবন্ধু বিভিন্নভাবে বলেছেন। কিন্তু স্বাধীনতার ঘোষণা দেন নাই, মুক্তিযুদ্ধের ঘোষণা তো কোনো দেন নাই। এটা একটা পরিকল্পিতভাবে একটা নীতির মধ্যে থেকে একটা জাতিকে কিভাবে স্বাধীন করতে হয় সেই পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আর বাঙালি জাতিকে একত্রিত কিভাবে করতে হয়, একত্রিত জাতি ছাড়া কোনো আন্দোলন সংগ্রাম সফল হয় না, সেই কথা জাতির জন্য বঙ্গবন্ধু মর্মে সারা দেশ জুড়ে বাঙালি জাতিকে একত্রিত করেছিলেন, সংগ্রামের দিকে ধাবিত করেছিলেন। আমি সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা এই সিলেট জেলা আওয়ামী লীগ আপনারা সংঘবদ্ধ করা, সকলকে একত্রিত করা, সকল আওয়ামী লীগ প্রেমী জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের যারা মানুষ আছে, যে গ্রামে গঞ্জে যে জায়গায় যে অবস্থায় আছে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে একত্রিত করুন। কারণ এই ষড়যন্ত্রকারীরা এখনো শক্তি। আর আরেকটি কথা বলে আমি শেষ করবো, বিশেষ কথা বলতে চাই না। জাতির জনক বঙ্গবন্ধু 7 মার্চ করলে বুঝি এটা একটা বিশেষ। এই 7 মার্চের এই ভাষণ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে। এটা সহজ কথা নয়, এটা স্বাভাবিকভাবে একটা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া যায় না। কেউ কি পেয়েছেন? কোথাও এইভাবে পান নাই। অনেকে বলেন দেশের সেই আব্রাহাম লিঙ্কনের সেই ভাষণের কথা, সেই প্রেক্ষাপট আর আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ভাষণের প্রেক্ষাপট ছিল অত্যন্ত ভিন্ন। এই আব্রাহাম লিঙ্কন যে ভাষণ দিয়েছিলেন সেটা স্বাধীনতা পরবর্তী ভাষণ আর সংগ্রামের পরবর্তী ভাষণ। আর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন স্বাধীনতা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার পূর্বে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী মাথার উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরছে, চতুর্দিকে হানাদার বাহিনী প্রস্তুত হয়ে আছে, সেই সময়ে একটি সাহসিকতার সাথে যে ভাষণ দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নেতা নেই এইরকম পরিস্থিতিতে এইরকম একটি স্বাধীনতা ভাষণ দিতে পেরেছেন। একটা জাতির জন্য বঙ্গবন্ধু দিয়েছিলেন। আর আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, সাইমন ড্রিংস তার একটি লেখায় আমি পড়েছি, সে লিখেছি যে এই
25শে মার্চে রাত্রে, কালো রাত্রে শুধু ঢাকা শহরে তার 2200 মতে 8000 শুধু শ্রমিক জীবন দিয়েছে। তাহলে সারা দেশে, আমার খুলনায়, চট্টগ্রামে, শিল্পাঞ্চলে, নারায়ণগঞ্জে কত শ্রমিক তাদের জীবন দিয়েছে। সেই হিসাবে আমি বলবো যে শ্রমজীবী মানুষের অবদান এই মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পর থেকে যে অগ্নিধরা দিনগুলো ছিল, সেই দিনগুলোতে শ্রমজীবী মানুষ উত্তাল ছিল। আমি বিনয়ের সাথে অনুরোধ করব এই শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনারা উদ্যোগ নেবেন। আপনারা যে সমস্ত কর্মসূচি দিবেন, আপনারা শ্রমজীবী মানুষকে সংঘবদ্ধ করার জন্য যে সমস্ত চিন্তা চেতনা আপনাদের মধ্যে আছে, সেগুলো যদি আমরা একসাথে বসে আলোচনা করি এবং সেগুলোকে যদি বাস্তবায়িত করি, তাহলে আমি এইটুকু বলতে পারি, পুনর্নির্বাচনে বাংলার মাটিতে আওয়ামী লীগকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। আর আমি সর্বশেষ আরেকটি কথা বলে যেতে চাই, এই 7ই মার্চের এই ঐতিহাসিক দিনে আমরা মনে বড় কষ্ট, মনে বড় রক্তক্ষরণ হয়েছে। আমরা যখন 2001 সালের নির্বাচনের পরে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদেরকে মন্ত্রী হতে দেখেছি, তাদের গাড়িতে পতাকা উঠতে দেখেছি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন আমরা সকলে মিলে এমন একটা ঐক্য সৃষ্টি করি যাতে এই বাংলার মাটিতে আর কখনো রাজাকারের গাড়িতে পতাকা উঠতে না পারে, আর কোন রাজাকার যেন বাংলার মাটিতে মন্ত্রী হতে না পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ শ্রমিক লীগের সভাপতি জনাব এজাজুল হক এজাজ ভাইকে। এখন আমি দেখতে পাচ্ছি এবং পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সংগ্রামী জননেতা জনাব আখতারুজ্জামান চৌধুরী জগলুকে এখানে উপস্থিত হয়েছেন, তাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা একটু আগেই বলেছি যে আমরা সবাইকে বক্তব্য দিতে পারবো না। আমরা আগামী সভায় আমরা চেষ্টা করব যে আমাদের যারা অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দিবেন না, তারা আগামী সভাগুলোতে আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে একটু আমরা আলোচনা করেছি যে আমরা সাংগঠনিক সম্পাদক থেকেই শুরু করব। পরবর্তী সভায় আমরা সম্পাদক মন্ডলী অথবা সদস্যরা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন। আমাদের এই সিদ্ধান্ত আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট শ্রী রঞ্জিত সরকারকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজকে ঐতিহাসিক 7ই মার্চের উপলক্ষে আলোচনা সভার আজকের এই আলোচনা সভার সংগ্রামী শ্রদ্ধাভাজন সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান আজকের এই সভা পরিচালনা করছেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সভামঞ্চে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জননেতা সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী সহ উপস্থিত জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ এবং সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, দীর্ঘক্ষণ আপনারা
সহযোগী সংগঠনের নেতৃত্বের বক্তব্য শুনেছেন। আমরা দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, সংক্ষেপে দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। এই অবস্থান 1971 সালের দিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু মহান মুজিব 7ই মার্চ রেসকোর্স ময়দানে আজকের এই দিনে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই থেকে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেদিন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা সেদিন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় বন্ধুগণ, তারপরের ইতিহাস আপনারা জানেন। মাত্র 3.5 বছরের মাথায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুকে সেদিন সপরিবারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতিকে আবারও পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুগণ, সেদিন বাঙালি জাতিকে কলঙ্কিত করা হয়েছিল 15ই আগস্টের সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। তারপরে প্রিয় বন্ধুগণ, দীর্ঘ 21 বছরের আন্দোলন সংগ্রাম শেষে আমরা জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে 1996 সালে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলাম। প্রিয় ভাইয়েরা, সেদিন রাষ্ট্র ক্ষমতায় জাতির জনকের কন্যাকে অধিষ্ঠিত করেছিলাম বলেই আমরা জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খুনি চক্রের ফাঁসির রায় আমরা বাংলাদেশে কার্যকর করতে সক্ষম হয়েছি। প্রিয় বন্ধুগণ, ইতিমধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে 1908 সালের 29 ডিসেম্বরের নির্বাচনের পর থেকে আজকে বাংলাদেশকে পিছনের দিকে তাকাতে হয়নি। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অবতীর্ণ হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা ইতিমধ্যে মধ্যমায়ের রাষ্ট্রে পরিণত হয়েছি। আশা করি 41 সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। সেই লক্ষ্যকে সামনে নিয়ে এই প্রিয় বন্ধুগণ, সকল ষড়যন্ত্রে ছিন্ন করে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে একজন সহযাত্রী হিসাবে 41 সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে অবতীর্ণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের পদচারণা হোক। প্রিয় বন্ধুগণ, আজকের এই অনুষ্ঠানে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুগণ, এবারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, শাদীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কবির উদ্দিন এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব কবির উদ্দিন আহমদকে। এবারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সিলেট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জনাব আফজাল মিয়াকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এবারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সুজাত ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি সাবেক ছাত্রনেতা অধ্যাপক সুজাত আলী রফিককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এবারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আয়োজিত সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেতা জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান, আজকের এই সভা সঞ্চালনার দায়িত্বে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নাজির উদ্দিন খান, এখানে উপস্থিত সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ এবং সম্পাদক মন্ডলীর
সদস্যবৃন্দ এবং জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্যবৃন্দ সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার মুজিব সৈনিক ভাইয়েরা, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই মুজিবের শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, আমরা আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে সমবেত হয়েছি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন। আমি বলতে চাই, আমরা আজকের এই ঐতিহাসিক 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে আমাদের এই মুক্তির সংগ্রামে যে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমরা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। স্বাধীনতার পরবর্তী কিছুদিন পরে এদেশের চক্রান্তকারীরা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। দীর্ঘ 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, বিভিন্নভাবে আওয়ামী লীগকে নির্যাতন করা হয়েছে। দীর্ঘ 21 বছর পরে 1996 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা দীর্ঘদিন এদেশের ক্ষমতায় আছি। জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে আজকে আমরা বিশ্বের দরবারে একটি উন্নত বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু আমাদের এই বাংলাদেশে নয়, আজকে উনি বিশ্বের দরবারে একজন বিশ্ব নেত্রী হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আপনারা দেখেছেন এই করোনা মহামারীর সময় জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত সুদৃঢ় নেতৃত্বের কারণে আমরা সেই মহামারীকে মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন। তাই বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা পিতা মুজিবের দেখানো পথ দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশে প্রবেশ করতে চাই। তাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই যাতে আমরা একযোগে কাজ করতে পারি সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার বক্তব্য শেষ প্রান্তে এসে জাতির জনক বঙ্গবন্ধুর সহ 75 15ই আগস্টে যারা নিহত হয়েছে তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং সবার কাছে প্রার্থনা করছি জননেত্রী শেখ হাসিনা যাতে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হন। কারণ জননেত্রী শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আপনি আমি ভালো থাকবে। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। এবারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব কবির উদ্দিন আহমদকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা শ্রদ্ধাভাজন সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বর্ষিয়ান জননেতা জনাব লুৎফুর রহমান, আজকের এই আলোচনা সভা যিনি পরিচালনা করছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত, আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী সুধীবৃন্দ, আজকের এই ঐতিহাসিক দিনে এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা সেই সময় সেই 7 মার্চের সাথে জড়িত ছিলেন। ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই, প্রথমেই স্মরণ করি আজকের এই দিনে 1971 সালে 7 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 1975 সালের 15ই আগস্ট এই নির্মমভাবে এই দেশের কিছু কুসন্তান কুলাঙ্গারদের হাতে নিহত হয়েছিলেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা যারা এই স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। সংগ্রামী জনগণ, আজকের এই আলোচনা সভা আমরা জানি 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ আজকে সারা বিশ্বব্যাপী
আপনারা নিশ্চয়ই জানেন 1915 সাল থেকে কানাডার একজন অধ্যাপক 18টি ভাষণ নিয়ে যে গবেষণা করেছিলেন, তার ফলশ্রুতিতে 1917 সালের 30 অক্টোবর ইউনেস্কো আন্তর্জাতিক দলিল হিসাবে সেই ভাষণকে গুরুত্ব দিয়েছে। আমি মনে করি সেই ভাষণ তখনকার সময়ে অনেকে অনেকভাবে সেই ভাষণটিকে মূল্যায়ন করেছিলেন। কেউ বলেছিলেন সেই ভাষণটি হচ্ছে দীর্ঘ কবিতার মতো, দীর্ঘ কবির ভাষণ। সেই ভাষণটি হচ্ছে, আমি মনে করি সেই ভাষণ 1971 সালে সেই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে তখন বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন বলেই 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পেয়েছি। আমি বিশ্বাস করি সেই 7 মার্চের ভাষণকে লালন পালন করে বর্তমানে যেভাবে আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। কারণ এখনো সেই ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা সবাই সজাগ দৃষ্টিকোণ থেকে সেই ভাষণকে বুকে ধারণ করে, সেই আদর্শকে লালন করে, যাতে আমরা সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি, সেইভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। এবারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক টুকুর চাতনতা জনাব মোহাম্মদ আলী দুলালকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আয়োজিত সিলেট জেলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত শ্রদ্ধাভাজন বর্ষীয়ান রাজনীতিবিদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান, উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজকে সভা পরিচালনা করছেন জনাব নাসিরউদ্দিন খান, উপস্থিত আছেন সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সহসভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, উপস্থিত আছেন যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। আমি দু একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এখানে নেতৃবৃন্দ আছেন, ব্যাখ্যা দিবেন। আমি যেটুকু মনে করি 1947 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধু বাঙালি জাতির বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা নিয়ে সংগ্রাম, যুদ্ধ, দেন দরবার করতে করতে 71 সালের 7 মার্চ সর্বশেষ যে ভাষণের যে প্রক্রিয়া এসেছিল, দীর্ঘদিনের যুদ্ধের ফসলের সিদ্ধান্ত এবং উদ্দেশ্য সম্পর্কে সারগর্ভ বক্তব্য দিয়েছিলেন। সেটাতেই আমি মনে করি আমার ব্যক্তিগত অভিমত, স্বাধীনতার ঘোষণাও হয়েছিল, মুক্তিযুদ্ধের ঘোষণাও হয়েছিল। তাই আমরা আজ সেই লক্ষ্য থেকে 71-এর 25শে মার্চের কালো রাতের পর থেকে স্বাধীনতার যুদ্ধ সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয় এবং সে থেকে 9 মাসের যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় বঙ্গবন্ধুর নেতৃত্বে। পরবর্তীতে বিভিন্ন কুচক্রীময় ষড়যন্ত্র চালিয়ে যায় এবং এই খন্দকার মোস্তাকের মতো বিভিন্ন কুচক্রী ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে মাত্র 3.5 বছরের মাথায় সপরিবারে হত্যা করে, যার ফলে বাংলাদেশকে আবার তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চেয়েছিল। সেটা পারে নাই। বাঙালি জাতি যোদ্ধার জাতি, বাঙালি জাতি সবসময় যুদ্ধ করে, রক্ত দিয়েই, ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা সংগ্রাম করেই বাংলাদেশকে স্বাধীন করেছিল বলেই আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে 75-এর কালো রাত্রে যারা বঙ্গবন্ধু পরিবার সহ যারা নিহত হয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি
এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ। এবারে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব হুমায়ুন ইসলাম কামালকে। জনাব হুমায়ুন ইসলাম কামাল। সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান। আজকের এই সভা পরিচালনা করছেন সাবেক ছাত্র নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা জনাব অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ আজকের এই মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী এবং বন্ধুরা। 1971 সালের আজকের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি উল্লেখ করেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আমরা 1971 সালের 7ই মার্চের ভাষণের পর থেকেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে এবং 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস সংগ্রামের মধ্য দিয়ে আমরা 71 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরবর্তীতে আমরা 3.5 বছরের মাথায় এদেশের পশ্চিমা বেনিয়া গোষ্ঠীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করে এদেশের হত্যার রাজনীতি শুরু করেছিল। আমরা জাতির জনকের ডাকে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা অর্থনৈতিক মুক্তি আমরা পাইনি। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেদিন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। তার সেই কাজকে প্রতিমধ্যে তারা স্তব্ধ করে দিয়ে হত্যা করেছিল। 75 সালের পট পরিবর্তনের পর দীর্ঘ 21 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। 1981 সালে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এসে ভোট এবং বাতের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হন, যার ফলশ্রুতিতে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যান। 2008 সালের নির্বাচনের সময় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন এই বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবেন। 2021 সালের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি উন্নয়নশীল দেশ রাষ্ট্রে পরিণত করবেন। আমরা আজকে কি দেখতে পাচ্ছি? আমাদের নেত্রীর সেই কথা অনুযায়ী আমরা আজকে ইতিমধ্যেই বাংলাদেশ বিশ্বের দরবারে একটি মধ্যময়ের দেশে পরিণত হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নেত্রীর নেতৃত্বে কাজ করি, আগামীতে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শেষ স্বপ্ন ছিল সুশাসনহীন সমাজ ব্যবস্থা কায়েম, সেই সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব। তাই আসুন আজকের এই ঐতিহাসিক 7ই মার্চে আমাদের শপথ হোক যে আগামী দিনগুলোতে আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাই। এই আশা এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের কৃষক লীগের নেতৃবৃন্দরা তাদের একটি র্যালি ছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেছেন তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, সেই জন্য তারা এখানে অংশগ্রহণ করতে পারেন নাই। এবারে আলোচনায় অংশগ্রহণ করবেন যিনি সরাসরি সেই 7ই মার্চ সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আমাদের
বীর মুক্তিযোদ্ধা আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় সংগ্রামী জনতা জনাব সাদউদ্দিন আহমদকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব সাদউদ্দিন আহমদ। একটি ভুলকে বাঁচাতে বলে আমরা যুদ্ধ করি, 7.5 কোটি মানুষকে বাঁচাতে বলে আমরা যুদ্ধ করি। জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, 71 সালের ঐতিহাসিক 7ই মার্চ যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন, অনেক বক্তা বক্তব্য করে রেখেছেন। আমি সেই ভাষণে নিজে উপস্থিত হয়ে তখন 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছিলাম। আমার সাথে যারা ছিলেন ছাত্র নেতাদের মধ্যে, তার মধ্যে বাবুল ইসলাম বাবুল, জনতা রফিকুল হক, জিয়াউদ্দিন লালা, ওহিদুল ইসলাম তুজক, আরও অনেকে গিয়েছিলেন। সেই সময় আমরা সেই ভাষণ শুনে, বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা বুঝে নিয়েছিলাম যে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, গড়ে গড়ে দুর্গ গড়ে তুলো। আমার সিনিয়র আজকের সভাপতি, তিনি ছাত্রলীগ করেছেন। আমি 1967 সালে মেট্রিক দিয়ে এমসি কলেজে ভর্তি হই। আমি যখন যুদ্ধে যাই তখন আমি 4th ইয়ারের ছাত্র। আমার বয়স ছিল 22 বা 21 এরকম। আমরা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি দিতে হবে, আমার বাসা সিলেট ওই ঈদগায়। তখন বঙ্গবন্ধুর ভাষণের পর সিলেট থেকে, ঢাকা থেকে এসে আমরা আর্মিকে বাধা দেওয়ার জন্য ব্যারিকেড সৃষ্টি করি। টিলাগড় থেকে আম্বরখানা পর্যন্ত আমার দায়িত্ব ছিল। আমি বিভিন্ন ফুলের যে সাইড আছে এইগুলা করাই। এবং 25শে রাত্রে যখন পাকিস্তানি আর্মি হানাদার বাহিনী ট্রেক ডাউন করে, তখন আপনারা জানেন অনেকেই স্বাধীনতার পরে জন্ম হয়েছে। এখন আমরা সবাই আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি। ইতিহাস জানতে হবে। যখনই 25শে রাত্রে ট্রেকডাউন করে, তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি হলগুলোতে আর্মিরা আক্রমণ করে এবং আমার শত শত লাখ লাখ ছাত্র কর্মীদেরকে হত্যা করা হয়। পিলকানা, রাজারবাগ আক্রমণ করে ওই রাত্রেই লক্ষ লক্ষ ইপিআর এবং পুলিশকে হত্যা করা হয়। বিভিন্ন জায়গায় এইভাবে হত্যা করা হয়েছে। আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সব শহীদদের এবং আমার সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 30 লাখ শহীদদের স্মরণ করি। সাথে সাথে আমার 2 লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আপনারা নতুন প্রজন্ম যারা স্বাধীনতার পরে জন্ম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুক্তিযোদ্ধারা ডেইলি 1জন 2জন মারা যাচ্ছে। আমরা হয়তো আর 10 বছর বা 20 বছর বাঁচব না। আপনারা মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। যেমন ভাষা সৈনিক এখন আর নাই। ভাষার জন্য যারা গান দিয়েছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা অংশগ্রহণ করেছিলেন, এখন আর আমাদের মধ্যে নাই। আমরাও থাকবো না। আপনাদেরকে অনুরোধ জানাবো, আমরা যে পতাকা এনেছি, যে স্বাধীনতা এনেছি, নতুন প্রজন্ম জাতীয় সঙ্গীতকে সম্মান প্রদর্শন করে বঙ্গবন্ধুর
আদর্শকে লালন করে আপনারা এগিয়ে চলবেন, এই আমার অনুরোধ। আমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমি একজন মুক্তিযোদ্ধা। 71 সালে যুদ্ধ করেছি, স্বাধীনতা এনেছি। আমরা যুদ্ধে গিয়েছিলাম বাঁচার জন্য নয়, আমরা মরতে গিয়েছিলাম। আমরা মনে করেছিলাম যে ভিয়েতনামের মতো আমাদের দেশে 14-15 বছর 20 বছর যুদ্ধ করতে হবে। পাকিস্তানি আর্মিরা, আপনারা জানেন যে পাকিস্তানি আর্মি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ আর্মি, তারা যুদ্ধ জানে, অতএব ট্রেনিং প্রাপ্ত। আমরা যারা ছাত্র জনতা, আমি আমার একটা বাপের বন্দুক ছিল, এই বন্দুক ছাড়া আমি আর কিছু দেখি নেই। যখন ভারতে গেলাম, ট্রেনিংয়ে গেলাম, তখন আমাদেরকে উন্নত মানের ট্রেনিং দেওয়া হলো। আমরা ট্রেনিং প্রাপ্ত হলাম। ট্রেনিং প্রাপ্ত হয়ে বুঝতে পারলাম যে আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমরা স্বাধীনতা আনতে পারবো। অতএব আমরা এনেছি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে এনেছি। আমরা এখন আপনাদের আছে, এইটা মুক্তিযুদ্ধের টিকা। আমি যেখানে যাই, আমার মুক্তিযোদ্ধারা যেখানে যায়, এই স্টিকার লাগানো থাকলে আর বলতে হয় না যে আমি 71-এর মুক্তিযোদ্ধা। আমরা যে কয়েকজন গিয়েছিলাম তখন আমি ভাগ্যক্রমে বেঁচে গেছি। আমি যখন বিদায় নেই, আমরা 6 ভাইয়ের মধ্যে আমি সবচেয়ে ছোট। আমার মা বাপ, আমি সিলেট থেকে 28শে মার্চ বাড়িতে গেলাম বিয়ানীবাজারে, গিয়ে 12 দিন থাকলাম। আমার মা বাপ কিছুতেই আমাকে চোখের সামনে থেকে সরাতে রাজি না, যেহেতু আমি কনিষ্ঠতম, সেই সুবাদে ওনাদের মায়ের ছিলাম স্বভাব আমার ভাইদের। যাই হোক, একদিন আমি, আপনারা যারা ওই এলাকার, আমার সেক্রেটারি সাহেব, আমার কালামানো গোডাউনের বাজার, আমরা বসে সাব্যস্ত করলাম যে আমরা 11 জন মুক্তিযুদ্ধে যাব। আর আগামী দিন, অর্থাৎ আগামীকাল সবাই এক বস্তা কাপড় নিয়ে, তখন এইরকম ব্যাগ ছিল না, পলিথিনের ব্যাগও ছিল না, কিছুই ছিল না। আমরা বললাম যে এক বস্তা কাপড় আপনারা পেপারে মুড়িয়ে বড় করে নিয়ে আসবেন, আমরা যাব। তখন পরের দিন যখন গোডাউনের বাজারে গেলাম, গিয়ে দেখলাম বাকি 10 জন আসলেন না, আমি শুধু। এখন আর বাড়িতে ফিরে যেতে পারলাম না। আমি সেই রবীন্দ্রনাথের গানটুকু, কবিতাটুকু পড়ে ইন্ডিয়ার মধ্যে রওনা দিলাম। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে। সেখানে গিয়ে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে বললাম যে আমি মুক্তিযুদ্ধে যাব। অনেকে গিয়েছিল, আমরা মুক্তিযুদ্ধে গেলাম। আমার সাথে ছিল এই জাকিরের বড় ভাই আফতাব হোসেন, পরবর্তী স্বাধীন হওয়ার পরে মারা গেছে, এবং আরো অনেকে। আমার বিয়ানীবাজারের আমার সাথে ছিলেন 5 জন। এই আমার সভাপতি আতাউর রহমান খান, এবং মোল্লাগ্রামের ফরিদুল ইসলাম লুকু, এবং আমার নাম সাদুদ্দিন আহমেদ, লন্ডনে থাকেন, লুকু থাকে আমেরিকায়। এরা সবাই আমরা তখন ট্রেনিংয়ে গেলাম। লোয়ার হাফলং ট্রেনিং সেন্টার আমাদের, আমরা 42 দিন ট্রেনিং দিলাম এবং বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ নিলাম। পরবর্তীতে আমাদেরকে নিয়ে আসা হলো 42 দিন পরে রাতাছড়া ক্যাম্পে। আমাদের বেস ক্যাম্প ছিল রাতাছড়া, আগরতলা এবং করিমগঞ্জের মধ্যবর্তী স্থানে পাহাড়ের মধ্যে আমাদের ক্যাম্প ছিল। এখান থেকে আমরা গ্রুপ বাই গ্রুপ 100 জন আমার নেতৃত্বে, আমি কমান্ডার ছিলাম এবং ক্যাম্প চিফ ছিলাম। আমার নেতৃত্বে আমরা 33 জন করে ভাগ করে দিই। 33 জন আজকে রাত্রে অপারেশন যাবে, 33 জন থাকবে
পরবর্তীতে 33 জন অপারেশন করে আসবে, এরা খাওয়া দাওয়া সব কিছু গুছানোর ব্যবস্থা, পানি তুলা সব কিছু আমরা করেছি। তখন মনে করেছিলাম যে একটা দেশ, আমরা বাঙালি জাতি, আমার ভাষা, আমার মানুষ, হ্যাঁ আমরা স্বাধীন করতে হবে। নেতা বলেছেন, নেতার ডাকে সাড়া দিয়েছি। আমরা তখন যুবক, এই সময়টুকু আমরা আর পাবো না। আজ আপনারা আমাদেরকে বলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারিভাবে স্বীকৃত আমরা বীর মুক্তিযোদ্ধা। ভাষা সৈনিক যেভাবে সরকারিভাবে স্বীকৃত, আমরাও সেভাবে স্বীকৃত। আমরা কিছু পাওয়ার জন্য যাইনি যুদ্ধে। পরবর্তীতে আমাদের নেত্রীর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের আওয়ামী লীগ যখন সরকার গঠন করার পর আমাদেরকে একটা নাম্বার দেওয়া হয়েছে, আমাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এখন আমরা সবাই মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছি বা যারা মরে গেছে সবাই বাতা পেয়ে থাকি। এখন আমাদের নেত্রী এবার আমাদেরকে 20,000 টাকা, আপনারা অনেকে শুনেছেন, 20,000 টাকা মাসে আমাদেরকে বাতা দিবেন। আমি অনেক সময় মন্ত্রী, আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী এসেছিলেন সিলেটে, আমি বক্তৃতা না দিয়ে আমি কিছু মুক্তিযোদ্ধার পক্ষে দাবি দেওয়া তুলে দিলাম। আমি বলেছিলাম, মাননীয় মন্ত্রী, আপনি সহ আমরা সবাই মুক্তিযোদ্ধা এবং আর 20 বছর বাঁচব না, অতএব আমার মুক্তিযোদ্ধাদের জন্য আপনি কিছু করেন। আপনার যদি পিএস থাকে তাইলে একটা কাগজ কলম নিয়ে বসতে বলেন, লিখতে বলেন। এই দাবিটুকু আমার পক্ষে নয়, আমার সমস্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে, এবং নেত্রী মুক্তিযোদ্ধার প্রতি খুব সদয় এবং সহানুভূতিশীল। অতএব এই দাবিটুকু নেত্রীর কাছে পৌঁছে দিবেন। আমি বলেছিলাম যে আমার মুক্তিযোদ্ধারা 10,000 টাকা ভাতা পায়। এই 10,000 টাকা বয়স্ক, আমিও বয়স্ক, আমিও বেমারি, আমার ওয়াইফও বেমারি, 10,000 টাকায় ঔষধ হয় না, আমি তো দূরের কথা। যাই হোক, এই 10,000 টাকা থেকে যদি 20,000 করা হয় তাইলে আমার মুক্তিযোদ্ধারা বোধহয় সচ্ছলভাবে চলতে পারবে। 2 নম্বর দাবি দিয়েছিলাম যে আমার মুক্তিযোদ্ধারা উসমানী হসপিটালে বা যে কোনো হসপিটালে গেলে বয়োবৃদ্ধ, তারা উঠানামা করতে পারে না, জায়গা চিনে না, কোন জায়গায় আপনার রক্ত পরীক্ষা, কোন জায়গায় এক্সরে, কোন জায়গায় কী করতে হয়। সেখানে একটা মুক্তিযোদ্ধা কর্নার করলে আমার মুক্তিযোদ্ধারা উপকৃত হবে। পরবর্তীতে আমি বলেছিলাম যে 3 নম্বরে আমাদেরকে ফার্স্ট ক্লাস থেকে ট্রেনে সহ দেওয়া হয়, এবং আরো অনেকগুলো দাবি দিয়েছিলাম। তো একটা দাবি 20,000 টাকা, যেটা আমাদের নেত্রী আমাদের জন্য বাইরে করেছে। আগামী 2 মাস থেকে আমার মুক্তিযোদ্ধারা পাবে। আমি খুশি এই জন্য যে আমার মুক্তিযোদ্ধারা সবাই বয়োবৃদ্ধ, অতএব তাদের ঔষধের টাকা, খাবারের টাকা, পানির টাকা যাতে হয়ে যায় এইভাবে ইয়ে করে। আপনারা আমার বক্তব্য শুনে হয়তো মনে করতে পারেন যে আমি বঙ্গবন্ধু তাকে সাড়া দিয়ে যুদ্ধ করেছি বা অনেক মারা গেছে। আমি আমার নতুন প্রজন্মের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই পতাকা, এই জাতীয় সঙ্গীত, এই টেরিটরি রক্ষার মালিক আপনারা বাঙালি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আমি এই ইন্ডিয়ার যে তখনকার প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ, কারণ এই বলেই আমাদের 1 কোটি মানুষকে সেই সময় আশ্রয় দিয়েছিলেন, পানির ব্যবস্থা করেছিলেন এই ইন্দিরা গান্ধী। যে ইন্দিরা গান্ধী আমাদের বঙ্গবন্ধুর পরের স্থান, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমাদের 2 লক্ষ মুক্তিযোদ্ধাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন।
আর সাথে সাথে আরেকটা দেশের নাম আমার বলতে হয়, সেই দেশের নাম রাশিয়া। আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দিয়ে, উন্নত মানের অস্ত্র দিয়ে আমাদেরকে সাহায্য করেছিলেন সেই রাশিয়া। এবং আপনারা জানেন কিনা জানি না, একদিনে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে মিটিং 3 বার মিটিং এর জন্য প্রস্তাব করেছে এবং মিটিংয়ে বসার পরে এই রাশিয়া 3 বারই ভেটো দিয়েছিল আমাদের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং প্রস্তাব না আনার জন্য। তাই আমি আর আপনাদের সময় নষ্ট করব না, পরবর্তীতে বলবো ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাইদুদ্দিন ভাইকে। আমরা অনেক ইতিহাস সম্পর্কে জানলাম। এবারে আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক তুকুর ছাত্র নেতা, অধ্যক্ষ সুজাত আলী রফিককে আলোচনায় অংশগ্রহণ করার জন্য